আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি, তবে আজকে আমরা রাজনীতির অনুষঙ্গ বাইরের কাছাকাছি বলি, শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই, শিক্ষা বাজেট নিয়ে আলোচনা করতে চাই। শিক্ষা বাজেট বা সাম্প্রতিক যেই বাজেট বক্তৃতা হলো বা বাজেটের সামগ্রিক যে বাজেট ঘোষণা হলো, সেখানে শিক্ষা বাজেট বেশ খানিকটা বেড়েছে। সেই বাজেট কোথায় কতটা ব্যবহার করা উচিত, মানোন্নয়নে কি করা যেতে পারে, সেজন্য আমরা অভিজ্ঞ 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের স্টুডিওতে। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব এম আব্দুল আউয়াল মজুমদার, সাবেক সচিব, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, ফেলো, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। অধ্যাপক আব্দুস সালাম, একটু আপনাকে দিয়ে আসলে আলোচনা শুরু করি, যেহেতু বলছিলাম যে শিক্ষা বাজেটে বেশ বড় একটা বরাদ্দ এসছে এবং 26-27 অর্থ বছরে যে বরাদ্দ হয়েছে 1,36,000 কোটি টাকা, যা জিডিপির 2%। চলতি বছরের বরাদ্দ ছিল, মানে রানিং যেটা শেষ হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে, সেই অর্থ বছরে ছিল 87,206 কোটি টাকা। জিডিপির হিসাবটা নাই বললাম। একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রায় ডাবল হলো বলা যেতে পারে বাজেট, এর ফলে আমাদের শিক্ষা খাতের সংকট মিটবে কি? প্রশ্নটা হলো যে আমরা গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত এবং আমরা গবেষণার প্রেক্ষাপটে বলতে পারি যে আমাদের জাতীয় বাজেটে সবসময় যদি জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে 5% যদি আমরা বরাদ্দ দিতে পারি, তাহলে আস্তে আস্তে শিক্ষার এই সংকটটা অনেকটা কেটে উঠবার সম্ভাবনা আছে। সেদিক থেকে সরকারের যে পরিকল্পনা, এবং সরকার গঠন করবার আগে এই ঘোষণাটি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে আমরা ধীরে ধীরে 5%-এর দিকে যাব, জিডিপির 5% আমরা বরাদ্দের দিকে যাব। তার একটা ইতিবাচক ইঙ্গিত আমরা এই বাজেটে দেখতে পেয়েছি এবং পাচ্ছি। সেটা অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক। কিন্তু প্রশ্নটা যেখানে, সেটা হলো দুর্যোগের ঘনঘটা অন্য জায়গায়। আপনি বরাদ্দ বৃদ্ধি করলেন, প্রায় ডাবল করেছেন, আমরা বলছি যে প্রায় আমাদের 56,000 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু প্রশ্নটি হলো যে আপনি এই পয়সাটি শিক্ষার কোন জায়গাটিতে ব্যয় করবেন? আমরা দীর্ঘ 55 বছর ধরে আমাদের শিক্ষার জন্য দীর্ঘ 50 বছর আমরা চেষ্টা করেছি এই শিক্ষার পরিমাণগত মান বৃদ্ধি করার জন্য। যেমন আমরা এনরোলমেন্ট রেট বাড়িয়েছি, আমরা মেয়েরা পিছিয়ে ছিল, মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসবার জন্য নানা রকমের কার্যক্রম দেখেছি সরকারের। এখন বর্তমান সরকারের আসলে শিক্ষার বিষয়ে তাদের জাতীয় দর্শনটা কি? আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে কোনো সরকারই আমাদের শিক্ষার কোনো ন্যাশনাল ফিলসফি স্টাবলিশ করে নাই। যেমন আমাদের সিঙ্গাপুর, যেমন ধরেন আপনি জার্মান, যেমন প্রত্যেকটা দেশের, মালয়েশিয়া ইভেন, তাদের কিন্তু শিক্ষার একটা জাতীয় দর্শন থাকে। আমাদের এখানে যে সরকার যখন এসেছেন, তাদের দর্শনটা আমাদের শিক্ষার উপরে চাপিয়ে দিয়েছেন, এবং তাদের এই রাজনৈতিক দর্শনটা যখনই শিক্ষার উপরে চাপিয়ে দিয়েছেন, তখনই কিন্তু গবেষণা ভিত্তিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে যে আসছেন সেই চেঞ্জ করছে। এই যে বারংবার চেঞ্জ করছেন আপনি, সেখানে যে বাজেটে যত টাকা আপনি বৃদ্ধি করেন না কেন, একটি মাত্র উদাহরণ দেই। বাংলাদেশে এখন পর্যন্ত প্রতি বছর এনসিটিভির একটা অন্যতম প্রধান কাজ হলো, প্রতি বছর আমরা যেহেতু বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করি, 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয় থাকে, প্রতি বছরই বই ছাপানো হয়। পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না যে একটা দেশের জাতীয় শিক্ষার জন্য প্রতি বছর বই ছাপানো হয়। কেন? আমাদের শিক্ষাক্রমটা আমরা জাতীয় দর্শনের উপর ভিত্তি করে জাতীয় শিক্ষাক্রম আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে সক্ষম হইনি। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো জাতীয় শিক্ষা নীতিও আমরা প্রণয়ন করতে পারিনি। যদি একটা দেশের জাতীয় শিক্ষা দর্শন না থাকে, জাতীয় শিক্ষা নীতি না থাকে, স্টাবলিশড, আমি বলছি, যে সরকার আসে সেই সরকারই তার দর্শন অনুযায়ী সেটা পরিবর্তন করে, ফলে বারবার পরিবর্তিত হয়। সেখানে কি হয়? ব্যয়ের পরিমাণটা অনেক বাড়ে, যার ইঙ্গিত আমরা এখনও দেখতে পাচ্ছি, এবারও দেখতে পাচ্ছি। যেমন ধরেন নতুন পাঠ্যপুস্তক সংযুক্ত করা হবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আরও 6টি, যেটি হয়তো প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। সেখানে আমরা আমাদের যে রাজনৈতিক, আমি বলবো যে বৌদ্ধিক কোনো গবেষণা বা বৌদ্ধিক কোনো আলোচনা না করেই যে হুজুর জাহাপনার মতো আমরা সেগুলো চালু করে দেই। কোথায় চালাতে হবে? শিক্ষা ব্যবস্থার মধ্যে। এতে যে ঘটনাটি ঘটবে, ধরেন আপনি 2টো সাবজেক্ট যোগ করবেন, সেই 2টো সাবজেক্ট যোগ করলে সেই 2টা বই ছাপাতে হবে, এবং সেই 2টো বই আদেও আমার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো ভূমিকা রাখবে কিনা, তার কোনো গবেষণা কি আমাদের হাতে আছে? আমরা বলছি যে আমরা ক্রীড়া যোগ করবো, আমরা বলছি যে আমরা সঙ্গীত যোগ করবো, আমরা বলছি আমরা লার্নিং উইথ হ্যাপিনেস একটা টেক্সট বুক বানাবো। আদেও সেগুলো আমার শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো ভূমিকা রাখবে কিনা? এই যে বাজেট বরাদ্দ আপনি যতই বৃদ্ধি করেন, সরকারের দর্শনগত দিক থেকে ঠিক করতে হবে যে আমি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে চাই। এখন পর্যন্ত যতটুকু যা আলোচনা হয়েছে বা হচ্ছে, যে আলোচনাগুলো ভবিষ্যতের এই সরকারের এই অর্থবছরে যে ব্যয়গুলো করবেন, যেমন মিড ডে মিল, আমি একটা উদাহরণ দিই আপনাকে, পাঠ্যপুস্তক ছাপানোর উদাহরণ দিলাম। আপনি
একটা প্রস্তাব করি, এ পর্যন্ত 55 বছরে বাংলাদেশের এই শিক্ষাক্রম যদি জাতীয় শিক্ষাক্রম হতো, যে সরকার আসবে সে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবে না। পৃথিবীর কোনো শিক্ষাক্রমে কিন্তু এতটা হাইলি সেন্ট্রালাইজড অ্যান্ড পলিটিক্যাল ডিসিশন নিয়ে কোনো নেশন ডেভেলপ করতে পারে নাই, অন্তত শিক্ষার গুণগত মান বাড়ে নাই। যেমন ধরেন আমাদের যদি এরকম হয় যে প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে আমরা কারিকুলামকে 3টা পর্বে রাখবো। কারিকুলামের টেক্সট বুক কী হবে? একটা হবে কোর সাবজেক্ট, যেমন যেখানে ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ম্যাথমেটিক্স এর লাগবে, সবাই পড়বে, সবার জন্য কম্পালসারি, এটা সেন্ট্রাল থাকবে। আর আমাদের এখানে কিন্তু সব বিষয় সেন্ট্রালাইজড হয়। যে মেয়েটি বা ছেলেটি ঢাকা শহরে 20তলা বিল্ডিংয়ে থাকে, গুলশান বনানীতে বসবাস করে, তার জন্য কৃষিবিজ্ঞান কম্পালসারি। আর যে ছেলেটি একেবারে রুরাল অঞ্চলে, ধরো আমাদের 85% বিদ্যালয় এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে আমাদের গ্রামীণ পর্যায়ে, সেই ছেলে বা মেয়ের জন্য কম্পিউটার সায়েন্স কম্পালসারি, যে কম্পিউটারের নাম জীবনে কখনো শুনিনি। এই সমস্যার সমাধানের জন্য আমরা ইংল্যান্ড, আমেরিকাতে দেখেছি, দেখবেন আপনি, ইংল্যান্ডে বলা হয় লোকাল এডুকেশন অথরিটি। আমাদের দেশে 8টা বা 10টা বিভাগ আছে। এই বিভাগে যদি আমরা রিজিওনাল একটা সাবজেক্ট থাকবে, যে রিজনে যে সাবজেক্ট বা যেটা প্রয়োজন পড়বে সেই রিজন ঠিক করবে, সেইখানকার শিক্ষা কর্মকর্তারা ঠিক করবে সাবজেক্ট কী হবে, আর সরকার ঠিক করবে কোর সাবজেক্ট। আর এই যে পলিটিক্যাল লোকজন সামাজিক ইতিহাস পরিবর্তন করবেন স্বাধীনতার ঘোষককে, তারপর আমাদের ইতিহাসের কি হবে কি হবে না, এর জন্য আপনি, আমরা বলি আমাদের প্যাডাগজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ম্যাটেরিয়াল ডেভেলপ করি, যেটাকে SRM বলে, সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল। আপনি এরকম সাপ্লিমেন্টারি একটা সাবজেক্ট রাখেন। কোনো সরকার এসে যদি পরিবর্তন করতে চান, ওনার রাজনৈতিক দর্শন যদি তিনি আমাদের শিক্ষার্থীদেরকে শেখাতে চান, তাহলে উনি ওই একটি মাত্র বিষয়ে হাত দেবেন। 55 বছর ধরে কোর সাবজেক্ট ঠিক থাকবে, রিজনাল সাবজেক্ট ঠিক থাকবে, এবং এটা অ্যাটলিস্ট প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যন্ত বেসিক এডুকেশনটা, ফান্ডামেন্টাল এডুকেশন, কমিশনের মাধ্যমে এই জিনিসগুলো ঠিক, এগুলো কমিশনের মাধ্যমে বিজ্ঞ লোকজন যারা আছেন, অভিজ্ঞ লোকজন যারা আছেন, গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। রাজনৈতিক ঘোষণার ভিত্তিতে কখনো শিক্ষার এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো সিদ্ধান্ত নিলে আমলাতান্ত্রিক যে শিশু, জি স্যার যা বলছেন সবই ঠিক, এইভাবে শিক্ষা ব্যবস্থার অন্তত গুণগত মানের পরিবর্তন হয় না। সকল স্টেক হোল্ডার্সদের সমন্বয়ে এক ধরনের মতামতের ভিত্তিতে গুণগত মান, এখন কিন্তু আমাদের সময় এসেছে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করবার জন্য। এটি নিয়ে আরও আলোচনা আপনার কাছেও আসবো। ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, একটু আপনার কাছে জানতে চাই আরেকটি বিষয়, যে এইবার বাজেটে বা সরকারের মন্ত্রীরাও বলেছেন, প্রাথমিক গণশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী বলেছেন, উপদেষ্টাও বলেছেন, তারা কারিগরি দিকটাকে বিশেষ গুরুত্ব দিতে চায়, এবং সেই আলোকে তারা বেশ কিছু কর্মসূচির কথাও তারা বলছেন। বেশ কিছু মাল্টিমিডিয়া ক্লাস তারা করবেন, আরও 1 ক্লাস 1 টিচার 1 ট্যাব, এরকমের কিছু টেকনিক্যাল টার্মও তারা ব্যবহার করছেন। একটু আপনার কাছে আমি জানতে চাই, সরকারি একটি তথ্য আমরা, যেটি আমি আজকে পেলাম, যে আমাদের দেশে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে 51টি, টেকনিক্যাল স্কুল কলেজ আছে 161টি, সরকারি বেসরকারি মিলিয়ে 7,925টা অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান আছে। তারপরও আমরা এই জায়গাতে এখনো বলছি কারিগরিতে আমরা অনেক পিছিয়ে, মানে ধারে কাছেও যেতে পারি না। কেন, মানে কোন জায়গাটাতে ছিল সংকট? কারিগরিতে অবশ্যই আমরা পিছিয়ে আছি, কোনো সন্দেহ নেই। আমাদের দেশের পড়ালেখাটা হলো, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, এবং অভিভাবকদের মধ্যেও এইরকম একটা ধারণা ছিল যে কারিগরিতে কেন যাবে, কিংবা যে ছেলেটা দুর্বল সে কারিগরিতে যাবে। এই কথাটা কিন্তু জাপান কিংবা জার্মানির জন্য প্রযোজ্য না। ওদের ওখানে কারিগরি শিক্ষা খুবই খুবই সবল, এবং অনেক ছাত্র কারিগরি শিক্ষাতেই যায়। আমাদের এখানে যায়, কিন্তু সমাজ থেকে আমরা খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করি না এখনো। যদিও আমরা জানি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি তা কদাচিতই কাজে লাগে। যিনি পরিসংখ্যান পড়েন তিনি কি আর পরিসংখ্যানের কাজ করেন? যিনি রাষ্ট্রবিজ্ঞান পড়েন উনি কি রাষ্ট্রবিজ্ঞানের কাজ করেন না তো, তাই না? সুতরাং আমাদের উচ্চশিক্ষা, মানে বড় আকারে বলা যায় যে উচ্চশিক্ষা লাভ করে ছাত্ররা যা শিখে, যে দক্ষতা অর্জন করে, তার সামান্যই তারা প্রয়োগ করতে পারে। সেখানেও আমাদের একটা সমস্যা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা একটা বড় দেশ, জনসংখ্যার বিচার আমরা অত্যন্ত বড় দেশ। আমাদের দেশে অনেক অনেক মোবাইল সেট আছে, সংখ্যাটা হয়তো কত 12 কোটি কিংবা এইরকম একটা সংখ্যা হবে, বিরাট সংখ্যা। ওটা যদি হিসাব করেন, ওটা পদ্মা সেতুর থেকেও দামি টোটাল মিলিয়ে, কেমন? তো এই যে মোবাইল সেটগুলো আসছে, এগুলোর যদি আমরা মেরামত করতে পারতাম,
এখনো করে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা মনে হয় এখানে নাই। দেখে ওই শেখে। একটু, হ্যাঁ, এবং আমি লক্ষ্য করেছি খুব সহজ যদি সেটটা হয় তাহলে কিছুটা পারে, কিন্তু একটু দামি সেট হলেই পারে না। কেমন, এখানে কিন্তু একটা বিরাট অর্থনীতি এখানে যুক্ত। আমাদের এই ধোলাইয়ের পারে যে অশিক্ষিত মানুষগুলো, ওরা আমাদের গাড়ি মেরামত করে দেন, গাড়ির স্থায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। এখন হিসাব করেন কি পরিমাণ বৈদেশিক মুদ্রা তাদের মাধ্যমে আমাদের দেশ বাঁচাতে পারছে। এই একই জিনিস কিন্তু মোবাইল সেট, টেলিভিশন সেট, মোবাইল ইন পার্টিকুলার বলছি কারণ এটা তো অনেক বেশি আমরা ব্যবহার করি, অনেক অনেক সেট। আমরা যদি ভালো শিক্ষা দিতে পারতাম, ভালো প্রশিক্ষণ দিতে কেন পারতাম। পারছি না কেন? এত এত প্রতিষ্ঠান থাকার পর লক্ষ্য থাকতে হবে। যেমন শিক্ষা, ধরুন আমরা জানি যে এবার টাকার অঙ্কে আমাদের বাজেট বড়, কারিগরিতেও 18,000 কোটি কিংবা টাকা বরাদ্দ হয়েছে। শতাংশের বিচারে হয়তো আগের থেকে একটু বেড়েছে, কিন্তু যেটা সুপারিশ করা হয়ে থাকে তার ধারে পাশে কিন্তু আমরা না। কিন্তু শুধু এই বাজেট বরাদ্দ করলেই হবে না। যে স্যার বলেছেন যে আমাদের কোথায় কোথায় সমস্যা সেগুলো চিহ্নিত করতে হবে। আমরা কি করতেছি, আমার একটা কেপিআই নির্ধারণ করতে হবে। আমি আমার শাসনকালের পরে আমার দেশকে কোথায় নিয়ে যেতে চাই, সেখানে নিয়ে গেলাম কিনা, আমি সফল না ব্যর্থ। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে কোরিয়াতে একসময় উন্নয়নের বিচারে আমাদের সমকাতারে ছিল, এখন কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, অ্যাবসলিউটলি ধরা ছোঁয়ার বাইরে। কোরিয়াতে একটা প্রতিষ্ঠান আছে, কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা বয়সে বুয়েটের থেকে কম, কিন্তু ওদের অর্জন অসাধারণ। একবার ওদের হোম পেজে আমি গেলাম, যে দেখি তারা বিশ্বমানের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত হতে চায়। এটা বলেই কিন্তু খালাস না, তারা বলছে তারা একজন নোবেল পুরস্কার বিজয়ী তৈরি করবে। ওরা সফল না ব্যর্থ আমি ওইটা দেখে বুঝবো। আমি এমনি মুখে বলে দিলাম বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করব। আমি কিভাবে এটা করবো? কেপিআই লাগবে না? কীভাবে বুঝবো আমি কতটুকু অর্জন করলাম? আমি লক্ষ্য করলাম আমাদের স্কুল এবং কলেজে যতজন শিক্ষক থাকা উচিত তার থেকে অনেক অনেক কম আছে। 35, 40, 45, 50% কম আছে। তাহলে এই যে বাজেট বরাদ্দ করলাম, এখানে তো আমার লক্ষ্য থাকতে হবে যে আমার কি শিক্ষক বাড়াবো, কি করব, এটা করলে কি লাভ হবে দেশের। আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্ক করা হয়, এবং সেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কোনো সম্মানজনক স্থান পায় না। এতে যে আমরা লজ্জিত তাও কিন্তু মনে হয় না। অনেক সময় কখনো কখনো উপাচার্যরা বলেন ওই হিসাবে গণ্ডগোল আছে। হিসাবে গণ্ডগোল আছে এই কথাটা বলার জন্য একটা যোগ্যতা অর্জন করতে হবে। আমরা তো এখনো ওই রকম যোগ্যতা অর্জন করি নাই। কেমন? তো আমাদের লক্ষ্য থাকতে হবে ওই সমস্ত ক্ষেত্রে আমরা ভালো করব। আমরা যদি বলি যে জিপিএ কত, সিজিপিএ কত পেলাম, এটার উপর আমার ভালো মন্দ, সেটা হবে না তো। সেখানে তো কি বলবো, গ্রেড স্ফীতি হবে, এবং এর আগে সেটা হয়েছে কিন্তু, তাই না? সেটা হয়েছে। আমি লক্ষ্য করলাম যে ছাত্র শিক্ষক যে অনুপাত, সেই অনুপাত আমাদের এখানে হলো প্রতি 36 জন ছাত্র একজন শিক্ষক, 36 থেকে 38। ভারতে 26 থেকে 30, শ্রীলঙ্কা 18 থেকে 24। মানে শিক্ষায় কারা কত এগিয়ে আছে এই অনুপাতের থেকে কিন্তু বোঝা যায়। এমনকি পাকিস্তান 30 থেকে 35। আমরা হলো সর্বনিম্ন অবস্থানে আছি। তো এই লক্ষ্যগুলো যদি আমরা সেট না করি তাহলে শুধু বরাদ্দ দিয়ে কিছু হবে না। তো আমাদের বলতে হবে, জাতিকে বলতে হবে আমরা 5 বছরে এই রকম জায়গায় পৌঁছবো, এবং যাতে দেখে বলতে পারে হ্যাঁ সরকার সফল অথবা ব্যর্থ। জি, আপনার কাছে এটি নিয়ে আরও আসবো। তবে একে আব্দুল আউয়াল মজুমদার, একটু আপনার কাছে জানতে চাই, বাজেটের যেটি দেখা যায় যে একটা বড় অংশই এর আগের যে বাজেটের বাস্তবায়নের যে নজির, একটা বড় অংশই অবকাঠামোগত উন্নয়নে চলে যায়, এই স্কুলের বিল্ডিং নির্মাণ কিংবা এই ধরনের।
এবং আবার সেই সব অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক যারা কর্মী বা নেতা তারা বেশি আগ্রহী হন। দিন শেষে মানোন্নয়নে কতটা আসলে ব্যবহৃত হয় এই প্রশ্নটা আসলে যেহেতু বাজেট বাড়ছে সেজন্য আরো বেশি আসছে, যে এই বাজেটও কি কেবল মানোন্নয়নে কেবল অবকাঠামোতে ব্যয় হবে নাকি মানোন্নয়নের ক্ষেত্রেও আসলে ব্যয় হবে বলে আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, যমুনা টিভিকেও ধন্যবাদ। তো বাজেট বাড়ানোটাতে আমি আনন্দ বোধ করি না, এই কারণে যে ওনারা যেটা বলেছেন যে লক্ষ্যটা ঠিক না করে যে আমি কি করতে চাই, কতটুকু পৌঁছতে চাই, আর অপচয় রোধ, দুর্নীতি এবং এটা দক্ষতার সাথে ব্যয় করা, সাশ্রয়ীভাবে ব্যয় করা, এগুলো যদি নিশ্চিত করা না যায় তাইলে আপনি বাজেট বাড়িয়ে কী লাভ হবে? তাইলে বাজেটও বাড়বে, অপচয়ও বাড়বে, অনাচারও বাড়বে। তো তাইলে তো মানে প্রাপ্তির খাতা তো খুব বাজেট অনুযায়ী বড় হলো না। তো এখন আমাদের আসলে কোনো ভিশন নেই যে আমরা কি করতে চাই, এবং আমরা সুদূর প্রসারী চিন্তা করি না। এখন আমি মনে করি যে আমি যখন ক্ষমতায় থাকি তখন আমার মনে হয় যে এই পৃথিবীতে আর কোনো দিন বিরোধী কিছু কখনো আসবে না, কাজে আমি আমার মতো চিন্তা করি। কিন্তু পরে যখন সরকার বদল হয় তখন তারা এটার আর কিছুই রাখে না। তো এই যে এটার ধারাবাহিকতা থাকে না, সাস্টেনেবিলিটি থাকে না, এটা একটা সমস্যা। আর এখন আমরা আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, সবাই শুধু নিজের প্রাপ্তি নিয়ে এত ব্যস্ত যে বিনিময়ে আমি কি দিচ্ছি এটা কারো মাথায় নেই। তো এখন অতীতে যে বাজেট দেয়া হয়েছে আপনি যদি দেখেন, সেখানে দুর্নীতির যে পরিমাণ, অপচয়ের যে পরিমাণ, সেখানে আপনার সময় মতো ব্যয় করার যে অদক্ষতা, তো এগুলোকে যদি আপনি কাভার না করেন তাইলে বাজেট বাড়ায় কোনো লাভ হবে না। যেমন এখন ধরেন বাজেট প্রেসিডেন্ট যদি স্বাক্ষর করেন তো উনি 30শে জুনের মধ্যে করবেন। তাইলে আমি যেটা করেছি অ্যাজ সেক্রেটারি, ইভেন অ্যাজ এডিশনাল সেক্রেটারিরা যদি কেউ আমার বক্তব্য এখন শুনে থাকেন তারা এটা বিবেচনায় নিতে পারেন। আমি তো আর মায়ের পেট থেকে শিখে আসি নাই, আমি আমার বসদের থেকে শিখছি, আমার সিএসপি বসদেরকে দেখছি তারা এটা করতেন। এখন বাজেট বইটা মন্ত্রণালয়ে যাইতে 1 মাস লাগে, কিন্তু প্রেসিডেন্ট সাইন করে দিলে তো এটা ফাইনাল, আর তো কোনো পরিবর্তন নাই। তাইলে এখন সেক্রেটারি সাহেবেরা এবং সংস্থা প্রধান সাহেবেরা যেটা করতে পারে, মনে করেন এখনই তারা নির্দেশ দিয়ে দিল যে তোমরা প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এগুলার বিভাজন করে ফেলো, যে কোথায় কি টাকা তোমার দরকার, কি টাকা চাও, অগ্রাধিকারটা তৈরি করে ফেলো। 1 তারিখে উনি ফাইন্যান্সের কম্পিউটার থেকে উনার অংশটুকু নিয়ে আসবেন, এবং উনি 30 তারিখে বা 28 তারিখে নোটিশ দিয়ে রাখবেন যে 1 তারিখ 12টার সময় মিটিং হবে। তাইলে মিটিংয়ে উনি সবাইকে বুঝাই দিলেন, প্রথম কিস্তি ছাড় করে দিলেন, যেটা আমি করেছি, প্রথম কিস্তি ছাড় করে দিলেন, বাস কাজ শুরু হয়ে গেল। এখন আপনি দেখা যাবে যে 3 মাস পরে আপনি প্রথম কিস্তি ছাড় করতেছেন, এই 3 মাস আর কোনো খবর নেই, ফাইন্যান্সেরও গরজ নেই, আর যারা টাকা খরচ করবে তাদেরও কোনো গরজ নেই। তো এইভাবে গিয়ে দেখা গেল যে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ 3 মাসে আপনি তড়িগড়ি করে তখন যেখানে দরকার নাই সেখানেও খরচ করলেন, ভুয়া ভাউচারও বানাইলেন। তো এই কারণে আপনি এটার স্মার্টলি ম্যানেজমেন্ট, ওভারসি করা, এবং এই ক্ষেত্রে আমি মন্ত্রী, সচিব এবং সংস্থা প্রধান, যেমন প্রাইমারির কথা যদি আপনি ধরেন, প্রাইমারির মন্ত্রী, প্রাইমারির সচিব, প্রাইমারির ডিজি আর প্রজেক্ট ডাইরেক্টররা, এরা যদি নিবেদিত হয়, এদের মধ্যে যদি এটা, যেমন সিঙ্গাপুরে আছে, সিঙ্গাপুরে আপনার কম্পিটিশন অফ বেস্ট প্র্যাকটিসেস, যে আপনি এক মন্ত্রণালয়ের সেক্রেটারি, আমি এক মন্ত্রণালয়ের সেক্রেটারি, তাইলে আমরা পরস্পরের উপর চোখ রাখি যে আমি কোনো কারণে পিছনে পড়ে যাচ্ছে কিনা, আপনি আমার থেকে বেশি আগে যাচ্ছেন কিনা। তো আমাদের আমলাতন্ত্রে বলেন, রাজনীতিতে বলেন, এই মানসিকতা একেবারেই নাই। ওই যে উনি যেটা বললেন যে ঠিক আছে 5 বছর পরে আমি চলে যাব, তাইলে আমি কি রেখে গেলাম, আমার অর্জনটা কি, মানুষ কি কারণে আমাকে ভালো বলবে বা মনে রাখবে। তো এখানে মেইন হলো আমি মনে করি ম্যানেজমেন্টের সমস্যা। আপনি বাজেট বাড়াইছেন, কিন্তু যদি এখন আপনি এটার দুর্নীতির লাগাম টেনে যদি না ধরেন, ওই যোগ্য লোকেরে যদি আপনার সচিবের পদে, সংস্থা প্রধানের পদে, প্রজেক্ট ডাইরেক্টরের পদে না বসান, তারা যদি দুর্নীতিবাজ হয়, তারা যদি অদক্ষ হয়, তাদের যদি ওরকম ন্যাক না থাকে, তাইলে আপনার কোনো লাভ হবে না।
এই বাজেট কম থাকতে যা হয়েছে এখনো তাই হবে। আর কারিগরি শিক্ষায় আমরা ডেফিনেটলি পিছনে, এটাকে অগ্রাধিকার দিতে হবে। কারণ এখন কারিগরি শিক্ষায় যাওয়ার হলো সামাজিক স্বীকৃতি নেই। মেট্রিক পাস করলে বলে যে মেট্রিক পাস করছে, এসএসসি পাস করছে, কিন্তু কারিগরি শিক্ষাতে পড়লে বলে যে ও আচ্ছা এটা আবার কি জিনিস, ডিপ্লোমা। হ্যাঁ ডিপ্লোমা। তো এই অবস্থায় হলে হবে না। এখন মেইন আমি তখন প্রাথমিক গণশিক্ষা সচিব, ব্রিটেনের ওপেন ইউনিভার্সিটির মানে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কার্টেসি কলে আমার কাছে আসলেন। তো উনি আমাকে কথা প্রসঙ্গে বললেন যে অ্যাজ প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন সেক্রেটারি হোয়াট ইজ ইউর প্রায়োরিটি। তো আমি তাকে বললাম যে ইফ আই ওয়ার দ্য প্রাইমারি এলিমেন্টারি সেক্রেটারি অফ গ্রেট ব্রিটেন আই উড সে the quality education. But in Bangladesh, as secretary, my priority is governance, good governance. এবং এরপরে আমি তার ব্যাখ্যা করলাম যে একজন প্রাইমারি স্কুলের টিচার যদি তার টাইম স্কেলের জন্য, সিলেকশন গ্রেডের জন্য যদি থানা শিক্ষা অফিসে টাকা দেওয়া লাগবে, তাহলে সে ঠিকমতো অফিসে যাবে কেন? তাহলে তো সে পড়াবে না। তো এই জন্য গভর্নেন্সটা আগে ঠিক করতে হবে, আগে ঠিক করতে হবে। আমরা আলোচনায় আবারও আসছি, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আব্দুল সালাম, একটু আপনার কাছে যাই। আমরা এর আগে আপনি বেশ কিছু রাজনৈতিক পরিকল্পনার কথা বলছিলেন, এর বাইরে এই সৃজনশীল কারিকুলামের কথা আপনার নিশ্চয়ই মনে আছে। সেটি রাজনৈতিক কিনা সেটা তো আপনারা বিচার করবেন, কিন্তু সেই যে মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে আনার জন্য সৃজনশীল কারিকুলাম ইমপ্লিমেন্ট করা হলো, কিন্তু দিন শেষে সেটিও খুব একটা কাজে আসলো না, বরঞ্চ কোথাও কোথাও সমালোচিত হলো। সেটি আসলে কেন, যদি আপনার কাছে সেটি জানতে চাই। সবচেয়ে বড় কথা কি, আপনার জন্য কোনটা ফিট হবে এটা কিন্তু আপনি ছাড়া আর পৃথিবী কেউ এটা পরিষ্কার করে বলতে পারবে না। আমরা সুইডেনের কারিকুলাম নিয়ে আসছি, আমরা সৃজনশীল কারিকুলাম নিয়ে আসছি। আমরা যে সরকার যখন আসছে, এই বিগত 55 বছর যদি আপনি একটু রিভিউ করেন, ডক্টর কুদরাতি খুদার শিক্ষা কমিশন থেকে শুরু করে আর এখন তো ধরেন কমিশনহীন শিক্ষা চলছে। এখন তো কোনো জাতীয় শিক্ষা নীতিও নাই। আছে 2010 জাতীয় শিক্ষা নীতি আমাদের বাংলাদেশে একটাই হয়েছে এই 55 বছরে, সেটাও তো ধরেন কেউ অনুসরণ এখন পর্যন্ত করে নাই। ডক্টর কুদরাতি খুদার শিক্ষা কমিশন রিপোর্টে যদি বাস্তবায়ন হতো সেটাও অনেক কিছু হতো। নীতি প্রণয়ন করলে সেই নীতিতে আমরা অটুট থাকি না। এই নীতির অংশ হিসেবে তো কারিকুলাম, পৃথিবীর কোনো দেশের কারিকুলাম শতভাগ পরিবর্তন হয় না। এটি কোনোভাবে প্র্যাগম্যাটিক না। এটা কেন কাজ করছে না? ধরেন সৃজনশীল কাজ করছেন না বলছেন, সৃজনশীল এটা তো হঠাৎ করে আমরা নিয়ে আসলাম। ধরেন আমরা হঠাৎ করে হাজির করলাম, আগের সব বাদ দিয়ে দিলাম। আমাদের লিখিত পদ্ধতি ধরেন আমি একটা উদাহরণ দেবো। 1995 সালে যখন আমরা মেইন যে ডাইমেনশন চেঞ্জ হয়েছে আমাদের প্যাডাগজির, একটা হলো যে কন্টেন্ট বেসড কারিকুলাম থেকে আমরা লার্নিং আউটকাম বেসড কারিকুলামে আসলাম। আমরা কন্টেন্টকে আগে প্রায়োরিটি না দিয়ে আমরা বলছি যে এটা আমরা লার্নিং আউটকাম বেসড কারিকুলামে যাচ্ছি। আসলাম তখন কি হলো, আমাদের ইংলিশ টেক্সট বুক আগে যেটা ছিল তখন আমরা এই গ্রামাটিক্যাল মেথডে আমরা পড়াতাম। এরপরে আমরা আসলাম সিএলটিতে, কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং। একেবারে ডাইমেনশন কেন আসলেন, কী জন্য আসলেন? তখন কি সারা পড়াশোনা করেছেন, আমরা পড়াশোনা করেছি। আমরা কি 200 ওয়ার্ডের এসে লিখতে পারিনি? মানে আমাদের শিক্ষার্থীরা কি কিছু শেখেনি? শিখেছে তো। কিন্তু আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা হলো আমাদের কনটেক্সটকে বিবেচনা না করে আমাদের এই সমস্ত রাজনৈতিক সরকার এবং এই সমস্ত আমলাতান্ত্রিক কারণে বা যে কোনো বাইরে থেকে কোনো অর্থ আসে, প্রকল্প হিসাবে আসে। ধরেন সৃজনশীল পদ্ধতি আপনি চালু করেছিলেন, তার আগে কি যেটা ছিল সেটা কি খারাপ ছিল? বলা হচ্ছিল সেখানে মুখস্থ নির্ভরতা ছিল। কে বলেছে? আপনি কি কখনো স্টাডি করেছেন, রিসার্চ করেছেন? এখনও যেমন ওয়ার্ল্ড ব্যাংক রিসার্চ করে বা ইউনেস্কো রিসার্চ করে বলছে যে আপনার 5ম শ্রেণী পাশ করা একজন শিক্ষার্থী সে 2য় শ্রেণীর লার্নিং আউটকামও অর্জন করছে না। একজন শিক্ষার্থী 5ম শ্রেণী পাশ করার পরে সে বাংলা রিডিং পড়তে পারছে না, 6ষ্ঠ শ্রেণী থেকে সে ইংরেজি অক্ষর শিখতে পারছে না। আপনি 1ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর ইংরেজি কম্পালসারি আজ 55 বছর ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি চ্যালেঞ্জ নিয়ে আপনাকে বলতে পারি, একজন শিক্ষার্থীকে একটা অ্যাপ্লিকেশন লিখতে দেবেন, সে 10 লাইন ইংরেজি ঠিকমতো লিখতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে আমি সেখানে কেন নজর দিচ্ছি না? কিন্তু আমি বলছি যে আমরা 3য় ভাষা শেখাতে চাই। কোন 3য় ভাষা আপনি শেখাবেন? আপনি কি অন্তত 30 দিন ধরে হোক, 3 মাস ধরে হোক আপনি একটা গবেষণা করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন? আমার আগে কি ছিল তার সাথে আমার এখন কোথায় পরিবর্তন করতে হবে? কারিকুলাম সাধারণত কেন আমাদের দেশে কার্যকরী হয় না? আপনি সৃজনশীলই বলেন। আর এর আগে আবার আনলাম, আমরা গতদিন এনেছিলাম আওয়ামী লীগের সর্বশেষ যেটা সবচেয়ে সমালোচনায় পড়েছে, আমরা ফিনল্যান্ডের কারিকুলাম নিয়ে আসলাম। বাংলাদেশ কি ফিনল্যান্ড? আমরা
জাপানের রান্না শেখাবো, বাংলাদেশের প্রাইমারি স্কুলে রান্না শেখাবো। আপনি জাপানের একটা প্রাইমারি স্কুল, আমি 2023-এ জাপান থেকে আসলাম, 5টা স্কুল ভিজিট করেছি। সেখানে একটা প্রাইমারি স্কুলে রাঁধুনি থেকে শুরু করে রান্নার ঘরের ব্যবস্থা, তার যে ফায়ার সিকিউরিটি, একটা শিশুর সিকিউরিটি তো আগে আপনার কিছু আছে। কোথায় জাপান? আর আপনি বলেন আমি এখন ডিম ভাজা শেখাবো শিক্ষার্থীকে, সেই কারিকুলাম সবচেয়ে ব্যাপক সমালোচনায় পড়েছে। কেন শতভাগ পরিবর্তন হতে হবে? আপনি ধীরে সুস্থে, মনে করেন আমাদের স্বাধীনতার পর থেকে যে শিক্ষাক্রম ছিল সেখান থেকে আপনি 10% চেঞ্জ করবেন, তারপর আবার 10% পরবর্তী সরকার চেঞ্জ করবে, তারপর 10% করেন, তারপরে 20% করেন, 30% করেন। আমাদের মৌলিক ভিত্তিটা তো ঠিক রাখবেন। শিক্ষার মৌলিক দর্শনটাই তো আমাদের ঠিক নাই, যে কারণে মৌলিক শিক্ষাক্রমও নাই। এই জন্য ওই সৃজনশীলও ফেল করে। সবই হয় কি গিনিপিক আকারে টেস্ট কেস হিসেবে আমাদের এখানে আমরা এক্সপেরিমেন্ট করি। এই এক্সপেরিমেন্টগুলো বারবার করতে করতে আমাদের শিক্ষার দৈন্যদশা দাঁড়িয়েছে। এইটা আসলে ভুল প্রক্রিয়া। এখন এই গণতান্ত্রিক সরকারের সুযোগ হাতে আছে যে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অন্তত জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক ভিত্তি দাঁড় করানো, যাতে করে এই গুণগত পরিবর্তনের দিকে আমরা ধীরে ধীরে এগোতে পারি। অধ্যাপক কায়কোবাদ, একটু আপনার কাছে জানতে চাই, তিনি যেটার কথা বলছিলেন, জীবন ও জীবিকা নামে পাঠ্য বইটা বোধহয় অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেখানে রান্না বাড়া শেখানো হচ্ছিল স্কুলে স্কুলে, এমনকি কোথাও কোথাও কাগজের নৌকা চালানো শেখানো হচ্ছিল। সেটি নিয়ে পরে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি হয়তো খেয়ালও করেছেন। পরীক্ষা পদ্ধতি নিয়েও অনেক ট্রল হয়েছে। একটু এটি নিয়েও আপনার কাছে জানতে চাই, পদ্ধতিটি কি আমরা, তিনি জাপানের উদাহরণ দিচ্ছিলেন, আর অন্যান্য দেশেও এই ধরনের জীবনের যে প্রয়োজনীয় শিক্ষাগুলো শেখানো হয়, আমাদের এখানে এসে সেটি ট্রলে পরিণত হলো কেন? আমাদের বাস্তবায়নের সমস্যা নাকি উদ্যোগেই সমস্যা? আমাদের অনেক কিছুই তো ট্রল হয়। আমাদের একটা বুঝতে হবে, একটা সমাজকে হঠাৎ করে 180 ডিগ্রিতে নেওয়া যাবে না। কাজটা খুব ধীরে ধীরে করতে হবে, চিন্তা করে করতে হবে। পরীক্ষা পদ্ধতি কি হবে? পরীক্ষার 1 মাস আগে বললে হবে না, অনেক আগে সেই প্রস্তুতিটা নিতে হবে। গোটা সমাজকে বলতে হবে, দেখো 2 বছর পরে কিন্তু পরীক্ষা এরকম হবে। এখন আমি সিদ্ধান্ত নিলাম 1 মাস পরে পরীক্ষা হবে, সেটা ঠিক হবে না। সাধারণ মানুষকে একটা ভারসাম্যতার মধ্যে রাখতে হবে। আমরা সেগুলো করতে পারছি না। শিক্ষা নিয়ে যত রকম পরীক্ষণ হয়েছে, আমার মনে হয় 2000 সাল এবং তারপরে কোনোটার ফলাফলই ইতিবাচক নয়। আমরা প্রথমে বললাম আমরা জিপিএস সিস্টেম চালু করব। মার্কিন যুক্তরাষ্ট্রে জিপিএস সিস্টেম আছে, আমরা চালু করলে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাব, এইরকম একটা ভাব। কিন্তু খেয়াল করতে হবে, শিক্ষায় বিনিয়োগ আমাদের এত কম। এর মধ্যে বাচ্চাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ রাখার জন্য নানা রকম প্রণোদনা দিতে হবে। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, তখন বোর্ডে মেধা তালিকায় আসা যেত, ছাপার হরফে উঠত। প্রত্যেক স্কুল কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় স্বপ্ন দেখত আমার নামটা ছাপার হরফে উঠবে। ছাপার হরফে উঠতে হলে 20 জনের নাম। তো অন্যদের অর্জন কিন্তু মোটেই কম ছিল না। এখন আমাদের বোর্ডের সর্বোচ্চ গ্রেড হলো জিপিএ পাস। মাত্র 1,70,000 জন জিপিএ পাস পায়। এখন একটা মা দেখে তার মেয়েটা জিপিএ পাস পেয়েছে, মায়ের ধারণা আমার মেয়েটা ডাক্তার হবে, ও তো আসলে নার্সিংয়েও ভর্তি হতে পারবে না। আমরা এই গ্রেডিং স্ফীতি করে সবার মধ্যে অনেক বেশি প্রত্যাশা জাগিয়ে দিয়েছি। আমি যখন পড়ালেখা করতাম, একটা ফার্স্ট ডিভিশন পেলে মানে একটা ভালো বিষয়ে পড়া যেত। কোনো বিষয়ই খারাপ না, কিন্তু আমরা জানি কিছু কিছু বিষয়ে পড়ালেখা করলে চাকরি পাওয়া যায়, সুবিধা হয়, তাই না? সামাজিকভাবেও গ্রহণযোগ্যতা বাড়ে, যেখানে কম্পিটিশনটাও বেশি। যদি স্টার পেত সে প্রায় যে কোনো বিষয়ে স্ট্যান্ড করলে তো আরও। এগুলো নাই, মোটেই নাই। মানে পড়ালেখা করবে এবং হিরো হবে, এই দুইটা একসাথে হওয়া যাবে না। পড়ালেখা করবি, তুই হবি 0, 1,70,000 মধ্যে একজন। এই যে আমাদের এখন আছে এ এবং এ প্লাস, যদি আমরা বলতাম এ এবং এ প্লাস একই গ্রেড, তাহলে সব এ প্লাস নিচে নেমে যেত। আর যদি আমরা বলতাম যে 80-তে এ প্লাস, 90-তে এ ডাবল প্লাস, এই 80-র কেউ 90-তে উঠে যেত। বাচ্চাকালে অল্প বয়সী তরুণ যুবক
এরা তো চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায়, আমরা তো সেই চ্যালেঞ্জটা দিতে পারছি না। এখন জিপিএ পাস না পেয়ে উপায় নেই, অনেকটা এইরকম একটা অবস্থা। আমি যখন পড়ালেখা করতাম তখন 26 থেকে 30% ছাত্র পাস করত। একজন ছাত্র জানতো সে যদি পড়ালেখা না করে ওই 70% পড়বে, সামাজিকভাবে হেয় হবে, পারিবারিকভাবে হেয় হবে, সব দিকে তার খারাপ, সুতরাং তাকে পড়তে হতো। এখন ফেল করার সুযোগ নাই, অনেক সময় 95% পাস করে। এর অর্থ কি? 5% তো এক্সপেরিমেন্টাল এরর, মানে আপনি পড়েন না পড়েন পাস করবেন, এটা হলে তো হবে না। এই যে আমরা গণহারে বললাম পরীক্ষা ছাড়া পাস, এগুলো যথেষ্ট অন্যায় হয়েছে না? মানে ছাত্ররা পরে পরীক্ষা ভীতির জন্য, পরীক্ষায় ফেল করবে রাখা উচিত বলে মনে করছেন। আমি আরেকটু এর সাথে বলি আর কি, সেটা হলো আমাদের ভাষায় একটি বাক্য আছে, আপ্তবাক্য, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটি বলেই আমরা খালাস, শিক্ষা সম্পর্কে যা করার আমরা করে ফেলছি। চৈনিকে একটা প্রবাদ আছে, আপনি যদি 1 বৎসরের জন্য বিনিয়োগ করেন তাহলে শস্য ফলান, 10 বৎসরের জন্য করলে বৃক্ষরোপণ করেন, আর জীবনের জন্য শিক্ষা বিনিয়োগ করেন। আমরা এখানে যথেষ্ট পিছিয়ে আছি। নজর দিতে হবে। আবুল মজুমদার, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে যে কারিকুলামের বাস্তবায়ন নিয়েও একটু আপনার কাছে জানতে চাই, যেটি এই যে সৃজনশীল এবং জীবন পাঠ্যের যে বিষয়গুলো, অনেক শিক্ষকই অভিযোগ করছিলেন যে তারা আসলে এই পদ্ধতিটি বুঝতে পারেননি। তৃণমূলের যেসব প্রাথমিক শিক্ষক রয়েছেন কিংবা মাধ্যমিকের যারা গ্রাম বা অন্যান্য জায়গায়, আমরা কি প্রশিক্ষণে আসলে ব্যয় করি আদৌ, বা প্রশিক্ষিত করার চেষ্টা করি কিনা? নতুন কারিকুলাম হোক কিংবা এক্সিস্টিং কারিকুলামকে কিভাবে আধুনিকভাবে শিক্ষণ পদ্ধতি নিয়ে কতটা প্রশিক্ষণ? আচ্ছা, প্রশিক্ষণে ব্যয় করা হয় কিন্তু যথাযথ না। যেমন ওই যে আমি যেটা আগেই বলছি, আবারও বলতে হয় যে যখন যারা ক্ষমতায় থাকে তারা খুব তড়িঘড়ি করে, ধৈর্য কম, যে আমরাই করব, আমরাই কৃতিত্ব নেব। তো এটা করতে গিয়ে যেমন প্রাইমারিকে ক্লাস 8 পর্যন্ত করা, তো এটা ধরেন শিক্ষানীতিতে আছে এবং সরকার প্রথম দিকে খুবই উদ্যোগী যে এটা করবে। তো আমার নেতৃত্বে একটা কমিটি গঠন করা হলো যে কীভাবে এটা বাস্তবায়ন করা যায়। এখানে অনেক নামি দামি ঢাকা ইউনিভার্সিটির টিচাররা, অন্য জায়গার টিচাররা ছিলেন। তো এখন আমরা মানে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব দিলাম যে প্রায় 2500, 2406টা মনে হয়, যে এখন আপনার একই কম্পাউন্ডে প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুল। তা আমরা বললাম যে এক্সপেরিমেন্ট ভিত্তিতে এগুলোকে করে দেখা হোক, যে তাইলে কি দাঁড়ায়। কারণ একটা সরকারি, একটা এমপিওভুক্ত মানে বেসরকারি, তাইলে হেডমাস্টার কী হবে, বেতনের কাঠামো কী হবে, তারপরে তারা অ্যাকোমোডেট করতে পারবে কিনা পরস্পরের মধ্যে। আচ্ছা, তো বললাম যে এটা করে তারপরে পাইলটিং প্রোগ্রাম করে তারপরে অবস্থা বুঝে ধীরে ধীরে যাবে। এখন আপনার ওই যারা শিক্ষানীতি বানাইছে খালেকুজ্জামান সাহেবরা বলে যে না একসাথে সব করতে হবে, আসলে কিছুই হয় নাই, কিন্তু টাকা পয়সা নষ্ট হয়েছে, প্রচুর টাকা পয়সা নষ্ট হয়েছে এই খাতে। এখন ট্রেনিংয়ের বিষয়ে 2টা সমস্যা আছে। একটা সমস্যা হলো যারা ট্রেনিং দেবে সরকারের পক্ষ থেকে যারা আয়োজন করে, এদেরও ওই যে উনি যেটা বলছেন কর্মপরিকল্পনা ঠিক নেই, সময় ঠিক নেই। আর যারা ট্রেনিং নিবে এদেরও নেয়ার মানসিকতা নাই। ট্রেনিংয়ে আসা মানে মনে করে শুধু টিচাররা না, মানে সিভিল সার্ভিসের অফিসাররাও ট্রেনিংয়ে গেলে মনে করে যে এটা একটা লেজার, যে এখানে একটু রিল্যাক্স থাকবে, একটু ঘোরাফেরা করবে। তো এখন এই টিচাররাও যারা ট্রেনিং নিতে আসে এদেরও আপনার ওই যে শিখার, যে না আমার এটা শিখতে হবে, আমার কন্ট্রিবিউট করা লাগবে, এই জায়গাটায় ঘাটতি। এখন মনে করেন শিক্ষকেরা, এখন শিক্ষা অফিসে গেলে তাদের গোট দেওয়া লাগে। আবার তারাও, যেমন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি আমাদের টিচাররা একেবারে কম বেতন পাইতেন, কম সুযোগ সুবিধা পাইতেন, কিন্তু তারা 1 ঘন্টা আগে স্কুলে আসতেন, 1 ঘন্টা পরে যেতেন, বিনা পয়সায় ভালো ছাত্রদেরকে বাড়তি টাইম পড়াইতেন যাতে বৃত্তি পায়, স্কুলের নাম হয়। আর এখন আপনি দেখবেন 50 মাইল দূরের একটা প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টার কুমিল্লা শহরে থাকে তার বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য। তো এখন এই 50 মাইল প্রতিদিন একটা লোকের পক্ষে কি আসা যাওয়া করা টাইমলি সম্ভব? তো এখন মানে মেইন জায়গায় হইল ঘাটতি। যারা পরিচালনা করে তাদেরও কমিটমেন্ট নাই,
যারা পরিচালিত হয় তাদেরও কমিটমেন্ট নাই, একজন আরেকজনের দোষ দেয়। তারা বলে যে আমরা বুঝি না, আবার এরা বলে যে না আমরাও তো ট্রেনিং দিচ্ছি। তো এখন এই জিনিসগুলোকে এখন মনে করেন ট্রেনিং দিয়ে আপনি কাউরে কিছু করতে পারবেন না যদি তার নিজের শিখার আগ্রহ না থাকে, সে অফিসার হোক, টিচার হোক, যেই হোক। তো ট্রেনিংয়েও ঘাটতি আছে, হুড়াহুড়ি আছে, ওই বেশি তাড়াতাড়ি করতে যাইয়া কোনোটা হয় না, আবার যখন সরকার বদল হয় তখন ওই সব উল্টে যায়, ভেস্তে যায়। আমরা আলোচনা আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। অধ্যাপক আব্দুল সালাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমরা যেটি দেখছি যে সরকারি যেই শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক, সেই প্রতিষ্ঠানগুলো যদি আবার ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা পরিচিত, ভালো মন্দের সংজ্ঞায় না যায়, যারা সুনাম অর্জন করছেন সেই তালিকায় খুব কম। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তো একেবারেই নেই, তার সরকারি প্রতিষ্ঠানগুলো, আর মাধ্যমিকের ক্ষেত্রেও একেবারে হাতে গোনা জেলা শহরে হয়তো কিছু। এর কারণ কি? যত ভালো বা সুনাম অর্জন করছে তারা সবাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রাথমিক এবং মাধ্যমিকের বেলায়, উচ্চশিক্ষায় আবার উল্টো চিত্র। এর কারণটা কি? প্রধান সমস্যা যেটা হয়েছে সেটি হলো যে যারা এগুলো পরিচালনা করেন, যেমন সরকারি চাকরি পাওয়ার পরেই কিন্তু আমরা ধরে নিই যে আমার জীবনে আর কোনোদিন এই চাকরিটা যাবে না। এবং সরকারি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক যখন একজন হয়ে যাচ্ছেন, ওনার কিন্তু আর তার যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং সেখানে যে কম্পিটিশন এবং কে ভালো করছে বা মন্দ করছে, তাদের জন্য যে রেওয়ার্ড বা তাদের জন্য যে হায়ার অ্যান্ড ফায়ার পলিসি, কোনো কিছুই কিন্তু আমাদের এই সমস্ত প্রাথমিক সরকারি স্কুলগুলো বলেন বা হাই স্কুল বলেন, এগুলোতে কিন্তু প্রচলিত নেই। কিন্তু দেখবেন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তাদের কিন্তু একটা টার্গেট থাকে এবং সেই টার্গেট কিন্তু তাদেরকে ফুলফিল করতে হয়। আপনি যদি বাইরের একটা ইউনিভার্সিটি দেখেন, একজন শিক্ষকের যখন নিয়োগ হয় তখন কিন্তু তার যে টেনিয়র ট্র্যাকটা কিন্তু 5 বছরের জন্য, প্রতি বছরে তার কিন্তু টার্গেট ঠিক করে দেওয়া হয়। এতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে, এতগুলো আর্টিকেল হবে, এতগুলো গবেষণা করতে হবে। আমাদের এখানে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের কোনো রকমের কোনো এই ধরনের ক্রাইটেরিয়া নাই। আরেকটা যে অসুবিধাটা আমাদের হয়েছে সেটি হলো যে যখনই এই যে তথাকথিত ভালো স্কুল বা ভালো প্রতিষ্ঠানের কথা আসছে, তখনই কিন্তু একজন মানুষ হয়তো সে টঙ্গীতে থাকে, কিন্তু তার সন্তানটাকে সে ভিকারুননিসায় ভর্তি করবার জন্য সে 100 কিলোমিটার দূর থেকে আসছে। এগুলো সরকারের কেন্দ্রীয় পলিসি করে বন্ধ করে দিতে হবে। আমরা ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তির নির্দেশনা মাস্ট বাস্তবায়ন করতে হবে। এটা ওই অঞ্চলে যারা বসবাস করেন তারা সেই অঞ্চলেই, তিনি সরকারি কর্মকর্তা হোক, তিনি মন্ত্রী হন, তিনি এমপি হন, সেই অঞ্চলের প্রতিষ্ঠানটি ভালো না হলেও সে ওখানে ভর্তি করলে তখন ওই অভিভাবকদের পক্ষ থেকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হবে এবং ওখানে কিন্তু চাপ ক্রিয়েট হবে এবং ওই প্রতিষ্ঠান ভালো হয়ে গড়ে উঠবে। সরকারের প্রথম যে কাজটি করতে হবে, ঢাকা শহরের উদাহরণ দেয় আপনাকে, ঢাকা শহরে যতগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সবচেয়ে করুণ পরিণতি এবং করুণ পরিস্থিতি তাদের। সরকারের উচিত শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য বাজেট বৃদ্ধি করেই তো এই সমস্যার সমাধান হবে না। এইভাবে আপনাকে ক্লাস্টার ওয়াইজ টার্গেট করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটা মডেল প্রতিষ্ঠানে পরিণত করা এবং ওই অঞ্চলের মানুষকে ওই বিদ্যালয়ে পড়াতে বাধ্য করা এবং প্রয়োজনে আইন প্রণয়ন করা। তাতে কি হবে, আমরা এরকম অসংখ্য তথাকথিত ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবো। এবং তাহলে যেটা হবে, তখন ইভেন পাবলিক এবং প্রাইভেটের মধ্যে এক ধরনের কম্পিটিশন তৈরি করা এবং কোঅপারেশন করা। আমাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণে সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভিন্ন আর আমাদের বেসরকারিগুলো অন্যরকম হয়ে চলে যায়। আব্দুল আউয়াল মজুমদার, একটু আপনার কাছে একই প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই যে কিছুটা এর মধ্যেও আসে, জবাবদিহিতার ঘাটতিটা কেন? যেহেতু আপনি প্রশাসনে ছিলেন। ওই যে বললাম ওনারশিপের অভাব, সবাই দিন পার করতে চায়, শুধু চাকরি করতেছি, বেতন পাচ্ছি, ভালোই তো আছি, খারাপ কি। আর আরেকটা জিনিস হলো, সবাই এখন পপুলার হইতে চায়। এরিস্টটলের একটা উক্তি আছে যে সেই হলো নিকৃষ্ট প্রশাসক বা ম্যানেজার যে জনপ্রিয়তার জন্য কাজ করে। আপনি ভালো কাজ করবেন, অটোমেটিক্যালি জনপ্রিয় হবে না, জনপ্রিয় না হলেও কিছু যায় আসে না। কিন্তু এখন আমরা আগে যেটা হইতো, সামনে শাসন করতো, পিছনে প্রশংসা করতো। এখন আমরা আপনার সামনে প্রশংসা করি, পিছনে মন্দ বলি। এখন ধরেন, এখন যিনি ওই যে বললাম স্কুলের হেডমাস্টার, তিনি ঠিকমতো আসেন না। এখন ক্লাস্টারের যিনি এটিও, তিনি তার ক্লাস্টারে ঠিকমতো যান না। তিনি ইন্সপেকশনে গেলে আপনার ওই ট্যাক্সি ভাড়া চান, সুবিধা চান। এখন উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস সমন্বয় নেই, ওই যে ওনারা যেটা বলছেন, মানে কারো কাছে কারো কোনো কন্ট্রোল নাই, কেউ কাউরে ভয় পায় না, কেউ মানে শিথিল বিশৃঙ্খলা, মানে আপনার কোনো ওই কোঅর্ডিনেশন নাই, কমান্ড এবং কন্ট্রোল নাই। যেমন আমি খুব অবাক হয়েছি যে একজন
আপনার কোনো অধিদপ্তরের ডিজি তার মন্ত্রীকে প্রকাশ্য মিটিংয়ে বলতেছে যে স্যার মাঠের লোকেরা আমার কথা শুনে না। তো এই কথা বলার মানে ওই ডিজি সাহেবের আত্মমর্যাদা বোধ নাই, কারণ উনি তো এই কথা প্রকাশ্য মিটিংয়ে বলতে পারবেন না। হ্যাঁ, 2-4 আনরুলি মানুষ থাকবেন, তাইলে এটা উনি মন্ত্রীকে কানে কানে তার ঘরে গিয়ে বলবেন। এখন উনি যদি প্রকাশ্যে বলেন, উনি কমান্ডার, যে না আমার কথা কেউ শুনে না, তো তাইলে আপনি ডিজি আছেন কেন বা আপনি চেয়ারম্যান আছেন কেন? তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যোগ্য লোক যারা যেখানে দেওয়ার সেখানে দিচ্ছি না, এটা একটা সমস্যা। কিসের বিবেচনায় দেওয়া? মানে বিবেচনা দেওয়া হয় খাতির তদবির। এটা এখন সব জায়গায় আপনারাই বেশি বলেন, ওই যে পত্রিকা থেকে এখান থেকে ওখান থেকে প্রায় ফোন করে মন্তব্য চায়। এখন মনে করেন সেক্রেটারি, ডিজি এরকম পদে তদবিরটা, মুখ চেনাচেনিটা, দলীয় আনুগত্যটা আর উপরে বেশি নির্ভর করা হচ্ছে সেই জায়গা থেকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই আপনার এখন দেখা যাচ্ছে যে আমি কাজ করাচ্ছে তদবির করলে, নেক নজরে থাকলে ভালো সুবিধা পাই, তো আমি কাজ করব কেন? এখন কেউ কাউরে শাসন করলে সমালোচনা করে, তো আমি আনপপুলার হব কেন? তো মানে সবার গা ছাড়া ভাব, দায়বোধটা নাই, এটা হলো মেইন কারণ। দিতে হবে। অধ্যাপক কায়কোবাদ, একটু আপনার কাছে জানতে চাই উচ্চ শিক্ষা প্রসঙ্গে আমরা দেখেছি যে এখানে ওই অর্থে তেমন কোনো গবেষণা হয় কিনা, একটু আপনার কাছে জানতে চাওয়া। যখন কম্পিউটার সায়েন্সের কতজন আমার লোক লাগবে সেটি বিবেচনায় না নিয়ে একসময় দেখলাম সবাই কম্পিউটার সায়েন্সে পড়ছে, এরপর আবার বেকার হয়ে হতাশ হয়ে এখন আবার কাউকে পাওয়া যাচ্ছে না। একইভাবে বিবিএ নিয়েও হচ্ছে। কোন বছর বা 5 বছর পরে আমার কোন পেশায় কতজন লোক লাগবে, এই ধরনের কোনো গবেষণা আমাদের এখানে নাই কেন? মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় সরকারেরই এটা করা উচিত। আমি আমার ছোটোবেলায় রাশিয়াতে পড়েছি, ওখানে শেষ বর্ষে বিভিন্ন কোম্পানি থেকে আসতো নিয়োগের জন্য। কেমন ওদের কিন্তু সব পরিকল্পনা করা, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কতজন লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সব জানে। তা আমাদের ছেলেমেয়েরা কিন্তু জানে না সে কোন বিষয়ে পড়বে, কোন বিষয়ে চাকরি পাওয়া যাবে। আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রাখছি। কেমন কোনো না কোনোভাবে এই জিনিসটা আসলে আমাদের ছেলেমেয়েদের বলা উচিত। 4 বছর পরে বাংলাদেশে কতজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, কতজন পরিসংখ্যানের গ্র্যাজুয়েট লাগবে, ইত্যাদি এগুলোই করা উচিত। আর একটা কথা বলি যে আমরা মানের কথা বলছি, তো মানই করতে হলে মান যাচাইয়ের পদ্ধতি থাকতে হবে। আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় কিন্তু র্যাঙ্কিং প্রথা নাই। এক সময় স্কুল কলেজকে তাদের ফলাফল অনুসারে র্যাঙ্ক দেওয়া হতো, তারপর আমরা কি কি কারণে পারলাম না, আমাদের অযোগ্যতার কারণে আমরা পারলাম না। ইউ মাস্ট কল এ স্পেড এ স্পেড। আপনার স্পেডকে যদি স্পেড না বলেন, সব আমরা ক্লাব হয়ে যাব এবং আমরা ক্লাব হওয়ার পথে। কিন্তু আর একটা বিষয় আমি আপনাকে বলি যে অবকাঠামোর জন্য অনেক আমরা বরাদ্দ দেব কিংবা ব্যয় করব, কাজ হবে না। কথাটা হলো এই যে এমআইটির শিক্ষকদের যদি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ল্যাবে দেন আর কি কাজ করতে, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এমআইটি হয়ে যাবে। আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি এমআইটির অত্যন্ত সমৃদ্ধ ল্যাবে বসান, তাহলে ওটা এলাহাবাদ বিশ্ববিদ্যালয় হবে। এটা অবকাঠামো, ল্যাব ফ্যাসিলিটি যেটা মুখ্য না, মুখ্য হলো শিক্ষক যারা পড়াবে। কেমন অন্য জায়গায় বিনিয়োগ করে কোনো লাভ নেই। জি, আপনাদের 3 জনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।